প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। রেজাউল ইংলিশ একাডেমিতে আপনাদের পুনরায় স্বাগতম। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে নাউনের কেস নিয়ে, কেসেস অফ নাউন। আমরা বাংলায় এটাকে কারক বলে থাকি। এটা জানা আমাদের অবশ্যই প্রয়োজনীয়, কারণ আমরা আমাদের প্রতিনিয়ত ইংরেজিতে ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ কেসের ব্যবহার প্রায় দেখতে পাই, রাইট? সো আমাদের জানতে হবে যে এই কেসগুলোর ব্যাপারটা কি এবং কোন জায়গায় কীভাবে ব্যবহৃত হয় সেই বিষয় নিয়ে জানবো। সো আজকের লেকচারটি সত্যিই গুরুত্বপূর্ণ, যা আপনারা সহজেই বুঝতে পারছেন। সো দেখুন, আমরা কেসের যেই সংখ্যাটা সেটা আমরা দিতে চেষ্টা করেছি, যে নাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে আমরা কি বলে থাকবো, কেস অফ নাউন বলে থাকবো, বা কেসেস অফ নাউন। ওকে, সো আমরা এই কেসেস অফ নাউনকে মডার্ন ইংলিশ গ্রামারে 4 ভাগে ভাগ করা হয়েছে, যদিও এর আরেকটি প্রকার রয়েছে, সেটা হচ্ছে ডেটিভ কেস, যেটা মডার্ন ইংলিশ গ্রামারে অবজেক্টিভ কেসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর এই ডেটিভ কেস নিয়েও আমরা একটু আলোচনা করব একটু পরে। ওকে, সো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখুন, এখানে লিখেছি যে 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে নমিনেটিভ কেস, অথবা যার অপর নাম সাবজেক্টিভ। দ্বিতীয়টা রয়েছে আপনার অবজেক্টিভ। এই অবজেক্টিভ কেসের মধ্যে রয়েছে ডেটিভ। ওকে, আমরা একটু সংজ্ঞা দিয়ে দিই, তাহলে আরও ভালো হবে। নমিনেটিভ কেস বলবো একটা সেন্টেন্সে যিনি কর্তা, যিনি সাবজেক্ট, তাকে বলা হয় আমরা কি নমিনেটিভ কেস। ফর এক্সাম্পল, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে আই হচ্ছে কি সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। মিস্টার রহিম ইজ কামিং হিয়ার, মিস্টার রহিম হচ্ছে এখানে কি নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। ওকে, আশাবাদী নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস কাকে বলে আপনি জানতে পেরেছেন। আরও স্পষ্ট জানার জন্য আমরা এখানে একটা সিরিয়াল দিয়ে দিয়েছি, প্রোনাউন অথবা নাউনের, একটু পরেই আমরা জানবো। ওকে, সো অবজেক্টিভ কেসটা হচ্ছে কি যার উপর মানে যেই কর্মটা একটা। ওকে, ফর এক্সাম্পল, আই লাইক হিম, এই হিমটা এখানে কি একটা অবজেক্টিভ কেস। ওকে, অবজেক্টিভ কেস বিভিন্ন ধরনের হতে পারে, একটা ইনডিরেক্ট অবজেক্ট হয়, আবার ডিরেক্ট অবজেক্ট হয়, যেগুলো আপনারা ক্রমান্বয়ে জানতে পারবেন। তারপরে একটু আজকে আলোচনা করে দেবো যে ফর এক্সাম্পল আমি যদি বলি আই কিল দ্য ম্যান, এখানে দ্য ম্যান হচ্ছে কি আপনার ডিরেক্ট অবজেক্ট। আর যদি আপনাকে এইভাবে না বলে আমি এই ডেটিভ কেস ইউজ করি, তখন দেখবেন ইনডিরেক্ট অবজেক্টের ব্যবহার হয়ে যাবে। আমি বলেছিলাম 5 প্রকারের কেস রয়েছে, তার মধ্যে একটা রয়েছে ডেটিভ কেস, যেটা কি অবজেক্টিভ কেসের মধ্যে দেওয়া হয়েছে। এই দেখুন আমি লিখেছি এখানে ডেটিভ কেস, এটা হচ্ছে প্লাক মি দ্য ফ্লাওয়ার। এখানে প্লাক দ্য ফ্লাওয়ার বললে একজন লোককে বলা হয়েছে ফুলটা পারো। এখানে যদি আপনি ইন্টারেস্টেড হন, ইফ ইউ আর ইন্টারেস্টেড হিয়ার, দেন দ্য রাইটিং শুড বি লাইক দিস, প্লাক মি দ্য ফ্লাওয়ার, ফুলটা আমাকে পেরে দাও। এই যে মি, এখানে কি প্লাক মি দ্য ফ্লাওয়ার, প্লাক দ্য ফ্লাওয়ার বলতে আপনি কি ফুলটা পারো, আমি বলেছিলাম ফুলটা পারো, আমাকেই দিবে, তার মিট এখানে কি অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট রয়েছে, প্লাক মি দ্য ফ্লাওয়ার। আচ্ছা, তাহলে এই বাক্যের ডিরেক্ট অবজেক্ট কোনটা? ফ্লাওয়ার। আর মি হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, কারণ ফুল পেরেই তো আপনাকে দেওয়া হবে, রাইট? সো আমরা অবজেক্টিভ কেস শিখলাম। এবার দেখো পজিটিভ কেস। পজিটিভ কেস কোনটা? পজিটিভ কেস হচ্ছে আমরা ডব্লিউএস কোশ্চেনের যে হুজ রয়েছে, সেই হুজকে আপনি প্রশ্ন করেন কার, হুজ হচ্ছে কার, কার বলতে এই বাড়িটা কার, মালিকানা হিসেবে আমার, তাহলে এটা কি হবে? এটা পজিটিভ কেস বলবো। পজিটিভ কেস বলবো আমরা মালিকানা অর্থে। যেমন যদি বলি হার হাউস, মানে তার বাড়ি, তার বাড়ি বলতে কি এই বাড়ির মালিক সে। হার কার, হিজ কার, এই যে হিজ, হার, এগুলো সব কি পজিটিভ কেস। ওকে, এছাড়া যদি বলেন নাউন দিয়ে যদি বলেন রহিমস হাউস, রামস স্কুল, এইগুলো বললে কি হবে? সব পজিটিভ কেস হবে। আমরা আরও বিস্তারিত জানবো। এরপর রয়েছে ভকেটিভ কেস। ভকেটিভ কেস বলা হবে যেটা সাধারণত কি কাউকে সম্বোধন করা হয়। ফর এক্সাম্পল, কাম হিয়ার মিস্টার রহিম, কাম হিয়ার মাই সান, এরকম বললে কি হবে? এটা ভকেটিভ কেস হবে। এখন আমরা এই 3টি কেসকে একটা শকে দেখাতে চেষ্টা করি আরও সুবিধার্থে, যাতে আপনাদের মনে থাকে। আমরা জানি প্যাসিভ ভয়েস লিখতে গেলে কিন্তু আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এগুলো জানা লাগে। আবার ন্যারেশন করতে গেলে কী করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট, আবার সাবজেক্টকে আপনার কি পজিটিভ কেসে রূপান্তর করতে হয়। এই জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের ভবিষ্যতে কাজে দেবে। যেহেতু আপনারা আমার সাথে আছেন, ইংলিশ ব্যাকরণ শিখছেন, আবার স্পোকেন ইংলিশ শিখছেন, এগুলো আপনাদের জানা অতীব জরুরি। ওকে, সো দেখুন, নমিনেটিভ লিখেছে আই, তার মানে সাবজেক্টিভ। আই, মি হবে অবজেক্ট, মাই হবে কি পজিটিভ কেস, আর মাইন হচ্ছে ডাবল পজিটিভ। এই ডাবল পজিটিভ নিয়ে আমি আমার পরবর্তী লেকচার হাজির হব, সেখানে থাকবে ইউজেস অফ অ্যাপোস্ট্রফি এস ইন পজিটিভ কেস। ওই ক্ষেত্রে আপনারা
এই সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এখানে ছোট্ট করে একটু বলে রাখি যে আমরা এই মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দিয়ার্স, ইটস, হুজ, রিজাউলস, এইগুলো যখন আমরা পজিটিভ ডাবল পজিটিভ কেস হিসেবে ইউজ করব, এর আগে আমরা ইচ্ছে করলে কি প্রিপোজিশন অফ ইউজ করতে পারি, তখন ট্রিপল পজিটিভ। ওকে, সেটা আপনার একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, সে আমার বন্ধু। এই যে অফ মাইন, অফ ইউজ করে কী করছে, মাইন এনেছি। অফ মি লিখলেও হবে, কিন্তু এখানে যখন আপনি অফ মাই লিখবেন তখন কিন্তু ইংরেজি গ্রামারে ভুল হয়ে যাবে। বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এরকম সেন্টেন্স কারেকশন থাকতে পারে, অফ মাই হবে কি অফ মি অথবা অফ মাইন, মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো ব্যবহার ওই পরবর্তী লেকচারে দেখব। সো উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার পজিটিভ কেস, আওয়ার্স ডাবল পজিটিভ কেস। আওয়ার্স ইজ আ রিভার ইন কান্ট্রি, আমাদের হচ্ছে কি একটা নদীমাতৃক দেশ, এরকম সেন্টেন্স আমরা প্রায়ই বলে থাকি, বাট আমরা জানি না। সো এখানে আওয়ার্স বলতে কি এই বাংলাদেশটাকে বোঝাচ্ছে। ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর পজিটিভ, ইউরস ডাবল পজিটিভ। এখানে একটু বুঝিয়ে রাখি, অনেকে ভাবতে পারেন ইউটা সাবজেক্ট আবার ইউ অবজেক্ট কীভাবে। যদি বলি ইউ আর এ গুড বয়, ইউটা সাবজেক্ট, আই লাভ ইউ, ইউটা এখানে কি অবজেক্ট, কারণ লাভ ভার্বের পরে অবজেক্ট বসেছে ইউটা, আর ইউ আর এ গুড বয় ইউটা শুরুতে বসেছে সাবজেক্ট। ওকে, আচ্ছা, এরপরে হি, হিম, হিজ, এগুলো আপনারা বুঝতে পারছেন, হিমটা অবজেক্ট, এই হিটা কি সাবজেক্টিভ বা নমিনেটিভ। ওকে, শি, হার, হার, হার্স, হারি অবজেক্ট, হারি পজিটিভ, হার্স ডাবল পজিটিভ। ওকে, সো দে, দেম, দেয়ার, দিয়ার্স। ওকে, এরপর আছে ইট, ইট, ইটস, এই যে ইট সাবজেক্ট, ইট ইউ অবজেক্ট। কীভাবে, ইটস রেইনিং, এখন ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে। আর যদি বলি আই লাভ ইট, এইটটা কি হ্যাঁ অবজেক্ট হবে, আর ইটস রেইনিংয়ে ইটটা কী হবে, সাবজেক্ট হবে। আচ্ছা, হু, হুম, হুস, এটা একটু জানার ব্যাপার আছে যে আমরা রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুসের ব্যবহারটা, হু সাবজেক্ট, হুম অবজেক্ট, হুস পজিটিভ কেস। হুস কোচিং ইজ ইট, এই কোচিংটি কার, এই যে হুসটা আপনার কি পজিটিভ কেস হিসেবে হয়েছে। যেমন যদি বলেন যে হিস কোচিং ইজ, ইট ইজ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনার কী হবে, এই যে হিসটা পজিটিভ কেস, তদ্রূপভাবে হুস কোচিং, এই হুসটা আপনার কি পজিটিভ কেস। এখন দেখুন এখানে লিখেছি যে রেজাউল, রেজাউল, রেজাউলস। আমরা যখন কেইজের আলোচনা করছি তখন মনে রাখতে হবে কেইজটা সাধারণত দুই ধরনের জিনিসের উপর হয়ে থাকে, দুইটা বিষয়, দুইটা আপনার পার্টস অফ স্পিচ, দুইটা অংশ, যেগুলো একটা প্রোনাউন, একটা নাউন। এগুলো সব প্রোনাউন ছিল, রেজাউল এটা কি নাউন। সো রেজাউল ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাজ কিল রেজাউল, তাহলে রেজাউল হচ্ছে আগের বাক্যের সাবজেক্ট, আর এখানে হি হ্যাজ কিল রেজাউল, রেজাউল এখানে কি অবজেক্ট। আবার রেজাউলস হচ্ছে পজিটিভ কেস, যদি আমার চ্যানেলের নাম দিয়ে বলি রেজাউলস ইংলিশ একাডেমি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে রেজাউলসটা কি এখানে পজিটিভ কেস। সো নাউন এবং প্রোনাউনের মাধ্যমে আমরা দেখালাম পজিটিভ কেসের বিভিন্ন নমিনেটিভ, অবজেক্টিভ এবং পজিটিভ কেসের ব্যবহার। ওকে, আমরা দেখব পরবর্তী ধাপে যে হু এবং হোয়াটকে যদি ভার্বের আগে বসানো হয় তাহলে এগুলো হবে সাবজেক্ট, আর ভার্বের পরে বসানো হলে তখন এগুলো হবে অবজেক্ট। এটাকে জানা খুবই প্রয়োজন। শেষে আমরা ভোকেটিভ কেস নিয়ে আলোচনা করবার একবার। দেখুন হু এক্সাম্পল দিয়েছি, হু উইল হেল্প ইউ, এখানে হুটা হচ্ছে আপনার কি সাবজেক্ট, কারণ এই যে উইল হেল্প হচ্ছে কি এটা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, এর আগে কি হু বসেছে, তাই এটা কি সাবজেক্ট। আর এখানে হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে ইজ হ্যাপেনিং হচ্ছে ভার্ব। ওকে, তার আগে বসেছে হোয়াট, এই জন্য এটা কি সাবজেক্ট। এবার আমরা অবজেক্টের ব্যবহার দেখব যে আই নো হোয়াট ইউ ডিড, আমি জানি তুমি কি করেছিলে। এই যে কি বা যা, এটা কি আপনি কি জানেন, কি জানা জিনিসটা, ওইটা হচ্ছে আপনার কি যে তুমি কি করেছিলে। এই হোয়াটটা হচ্ছে আপনার কি নো ভার্বের অবজেক্ট। ওকে, আরেকটা আছে যে হুম, যেহেতু হু তো আর অবজেক্ট হয় না, হু এর অবজেক্ট কোনটা, হুম, হুম দিয়ে দেখুন বাক্য বলেছি, হুম ডু ইউ সাপোর্ট, এই যে ডু ইউ সাপোর্ট সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, সাপোর্ট মেইন ভার্ব, এই হুমটা হচ্ছে কি এখানে আপনার অবজেক্ট ফর্মে আছে। ওকে, আরেকটু দেখুন এখানে আরেকটা ব্যবহার রয়েছে, এই হুমকে আপনি ইচ্ছে করলে আগে প্রিপোজিশন এনেও ইউজ করতে পারেন, তখন এই হুমটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু হুম ডিড ইউ গিভ ইট, তুমি এটা কাকে দিয়েছিলে। ওকে, এক্ষেত্রেও কি হুমটা এখানে অবজেক্ট। আবার এইটা ফর্মাল ওয়ে স্পিকিং অথবা রাইটিংয়ের ক্ষেত্রে, আর যদি ইনফর্মালি আপনি লিখতে চান সেক্ষেত্রে এই বাক্যটা দেখুন এখানে হু হয়ে গেছে, এখন আর কি লিখে নেই, হুম লেখিনি। তাহলে হু ডিড ইউ গিভ ইট টু, এখানে হু, এই যে টু লিখেছি কাকে দিয়েছো, এখানে টু কথাটা লেখা হয়েছে। ফর এক্সাম্পল যদি আমি অন্য একটা উদাহরণ দেই, যেমন টু হুম ইউ আর টকিং, তুমি কার সাথে কথা বলছো।
এইটা হচ্ছে ফর্মাল ওয়ে। আর যদি আপনি ইনফর্মালি বলেন তাহলে কী হবে, হু আর ইউ টকিং টু, টুটা শেষে কি যোগ করে দেওয়া লাগবে প্রিপোজিশন। তার মানে হুম ইউজ করলে ওই টুটা টক টু কথা বলার ক্ষেত্রে কারোর সাথে ওই টুটা আপনি হুমের আগে চলে আসবে। আর যদি আপনি হু ইউজ করেন অবজেক্ট হিসেবে সেক্ষেত্রে কি হবে, ওই ইটা আপনার টুটা শেষ হয়ে যাবে। যেমন হু আর ইউ টকিং টু, এই যে আর ইউ টকিং টু হুম, ওখানে কি টু হুম না লিখে এনে হুটা আগে এনেছি। এইটুকু বুঝলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা হু এবং হোয়াটের ব্যবহারটা দেখাতে চেষ্টা করেছি, কিভাবে অবজেক্ট হয়, কিভাবে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, সো আমরা এখানে লাস্টে দেখব ভকেটিভ কেজের ব্যবহার। আমি আগেই বলেছি ভকেটিভ বলতে সম্বোধন ক্রিয়ার মধ্যে যেটা ইউজ হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, সম্বোধন পদ। যেমন দেখুন কাম হিয়ার বয়, এই যে বয় বালককে ডাকছে, কি সম্বোধন করছে, অ্যাড্রেস করছে। ওকে, সো এটা একটা কি ভকেটিভ কেজ। এই যে ব্রিং ইট সুমন, সুমনকে ডেকে বলছে এটা আনো, এটা একটা কী হবে আপনার ভকেটিভ কেজে পড়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেকচারটি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, পাশে থেকে বেল আইকনকে প্রেস করবেন এবং অবশ্যই অলে প্রেস না করলে কিন্তু আপনারা সবার আগে আমার ভিডিওটি পাবেন না। ওকে, ওখানে কাস্টমাইজ লেখা থাকে, ওটা করলে আপনারা কি আমার সকল ভিডিও সবার আগে নোটিফিকেশন আসবে না। সো আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনার ছোটো বড়ো সকলের কাছে আমার চ্যানেলটি শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।